শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 7-এর বাংলার ফার্স্ট ইউনিট টেস্টের আত্মকথা এই রচনাটির সম্পূর্ণ বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করব এবং হাতে কলমে অংশটির অর্থাৎ অনুশীলনীর যে সমস্ত প্রশ্নগুলি আছে সব প্রশ্নগুলির উত্তর আলোচনা করব। আত্মকথা রচনাটির যে মূল বিষয়বস্তু সংক্ষেপে আমি বর্ণনা করছি। বিষয়বস্তুটি সংক্ষেপে তোমরা জেনে নিলে জলের মতন সহজ হয়ে যাবে বিষয়টি। আত্মকথা শব্দের অর্থ হলো নিজের কথা। লেখক এই রচনায় নিজের কথাই বলেছেন। লেখক রামকিঙ্কর বেশ ছিলেন গ্রামের ছেলে। শৈশব থেকেই তার ছবি আঁকার প্রতি তীব্র আকর্ষণ ছিল। বাড়ির দেয়ালে টাঙানো দেবদেবীর ছবি দেখে তিনি তা আঁকতে চেষ্টা করতেন। মূর্তি গড়ার কাজেও তার দক্ষতার পরিচয় মেলে। লেখকের বাড়ির পাশে কুমোর পাড়া ছিল। যারা মাটির জিনিস তৈরি করে তাদেরকে কুমোর বলে। তো লেখকের বাড়ির পাশে কুমোর পাড়া ছিল। সেখান থেকে তার মাটির নানা কাজ দেখার অভ্যাস তৈরি হয়। আঁকার জন্য যে রং তুলির প্রয়োজন হতো তার নানান জায়গা থেকে তিনি সংগ্রহ করতেন। আর্থিক অবস্থা ভালো না থাকায় এবং অঙ্কন বিদ্যায় পারদর্শিতার জন্য, অঙ্কন বিদ্যা বলতে আঁকার নিপুণতায়, বিদ্যালয়ে বিনা বেতনে তিনি পড়াশোনার সুযোগ পেয়েছিলেন। বাঁকুড়াতে ম্যাট্রিক পাস করার পর ন্যাশনাল স্কুলে ভর্তি হয়ে কংগ্রেস দলের হয়ে কাজ করতে শুরু করেন। এই সময় বেশ কিছু মহাপুরুষের ছবি ও বাণী অয়েল পেন্টিংয়ের মাধ্যমে এঁকেছিলেন। অয়েল পেন্টিং বলতে তৈলচিত্র। 1925 খ্রিস্টাব্দে প্রবাসী পত্রিকার সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়ের সঙ্গে তার পরিচয় হয়। তারপর তিনি চলে আসেন শান্তিনিকেতনে। সেখানে আচার্য নন্দলাল বসুর নির্দেশেই সব কাজ পরিচালিত হতো। এখানে ছাত্রদের অ্যানাটমি ও মাসল সম্বন্ধেও শিক্ষা দেওয়ার ব্যবস্থা ছিল। অ্যানাটমি বলতে শরীরতত্ত্ব। লেখক সেখানে স্বাধীনভাবে কাজ করার সুযোগ পেয়েছিলেন। নন্দলাল বাবু ছিলেন ওরিয়েন্টাল আর্টের প্রবর্তক। লেখক রামকিঙ্করের বেশিরভাগ ছবি ছিল খুবই সাধারণ, তবে তা অনেকটা নন্দলাল বাবুর পরোক্ষ প্রভাবে। অয়েল পেন্টিংয়ে আঁকা ছবি গার্ল অ্যান্ড দ্য ডগ, কারণ নন্দলাল বাবুর সাদামাটা সুরটা লেখককে আশ্চর্য রকমভাবে আকর্ষণ করত। সঠিক অর্থে বলতে গেলে বলা যায় যে রামকিঙ্কর বেশ ছিলেন একজন শিল্পী। তিনি কেমনভাবে শিল্পী হয়ে উঠেছিলেন তার সুন্দর নিখুঁত বর্ণনা ধরা পড়েছে তার আত্মকথার মধ্যে। তোমরা টেক্সটটি খুব ভালো করে পড়বে, আশা করি জলের মতন সহজ হয়ে গিয়েছে বিষয়টি। এরপরে তোমরা হাতে কলমে অংশটি সলভ করো। দেখো, ঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে বলেছে। প্রথম প্রশ্ন, রামকিঙ্করের প্রথম শিল্পের স্কুল বাড়ির পাশের কুমোরপাড়া। পোর্ট্রেট শব্দটির অর্থ হলো কি? প্রতিকৃতি। অয়েল পেন্টিং বলতে বোঝায় তৈল রঙে আঁকা ছবি বা তেল রঙে আঁকা ছবি। রামকিঙ্করের ছবি বা মূর্তি অধিকাংশ ক্যারেক্টারই যে খুব সাধারণ। একই অর্থযুক্ত শব্দ রচনাংশ থেকে বেছে নিয়ে লিখতে বলেছে। বিনা ব্যয়ে বলা যায় অবৈতনিক। অভ্যুত্থান আন্দোলন, দরকার না বললেই নয় অথবা প্রয়োজন। নিপুণ, নিখুঁত, সম্মানীয়, মর্যাদাবান বা শ্রদ্ধাবান। এরপরে 3 বিশেষ্য থেকে বিশেষণ এবং বিশেষণ থেকে বিশেষ্যতে বদলাও। সার্থক, সার্থকতা, সুন্দর, সৌন্দর্য, মূর্তি, মূর্ত, চরিত্র, চারিত্রিক, উদ্ধৃতি, উদ্ধৃত। এরপর 4 দাগে একটি বাক্যে উত্তর দাও। কি কি দিয়ে রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন? গাছের পাতার রস, বাটনা বাটা শিলের হলুদ, মেয়েদের পায়ের আলতা ও মুড়ি ভাজা খোলার চাচা ভূষকালি দিয়ে রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন। 2, কার সৌজন্যে রামকিঙ্করের সাথে শান্তিনিকেতনের যোগাযোগ হয়? রামানন্দ চট্টোপাধ্যায়ের সৌজন্যে রামকিঙ্করের সাথে শান্তিনিকেতনের যোগাযোগ হয়। 3, শান্তিনিকেতনের আচার্য নন্দলাল বসু কাজের ক্ষেত্রে কেমন মনোভাব দেখাতেন? কাজের ক্ষেত্রে নন্দলাল বসু খুবই উদারতা দেখাতেন। বিশেষ কোনো নির্দেশ দিতেন না। প্রয়োজনে অল্প স্বল্প কথা বলতেন, তবে ইম্পোজ করতেন না, অর্থাৎ নিজের মতামত অন্যের উপর চাপিয়ে না দিয়ে তাদের কাজে পূর্ণ স্বাধীনতা দিতেন। 4, নন্দলাল বসুর কাজের কোন দিকটা শিল্পী রামকিঙ্করকে বেশি প্রভাবিত করেছিল? নন্দলাল বসুর কাজের সাদামাটা সুরটা শিল্পী রামকিঙ্করকে বেশি প্রভাবিত করেছিল। এরপরে দেখো 5 দাগে নিম্নলিখিত ব্যক্তি ও বিষয়গুলি নিয়ে 2-1টি বাক্য লেখো। নন কোঅপারেশন মুভমেন্ট অর্থাৎ অসহযোগ আন্দোলন। তোমরা সকলেই জানো অসহযোগ আন্দোলনে ডাক দিয়েছিলেন কে? গান্ধীজি।
1921 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে গান্ধীজি অসহযোগ আন্দোলনের ডাক দেন। অগণিত মানুষ এই আন্দোলনে যোগ দেন। গান্ধীজির নেতৃত্বে হওয়া নন কোঅপারেশন মুভমেন্ট ব্রিটিশদের ভয় পাইয়ে দিয়েছিল। সেই আন্দোলনের সময় রামকিঙ্কর মহাপুরুষের বাণী লিখে ও ছবি এঁকে সাহায্য করতেন। এরপরে যেটা রয়েছে অয়েল পেন্টিং। তেল রং দিয়ে আঁকা ছবিকে অয়েল পেন্টিং বলে। রামকিঙ্কর যখন শান্তিনিকেতনে যান তখনও পর্যন্ত কেউ তেল রঙে ছবি আঁকতেন না। রামকিঙ্কর প্রথম তা শুরু করেন। সম্ভবত এ কাজ দেখে আচার্য নন্দলাল বসু একটু অসন্তুষ্টও হয়েছিলেন। এগুলো টিকা তোমাদের 2 নম্বরে থাকতে পারে। দেখো, আচার্য নন্দলাল বসু। আচার্য নন্দলাল বসুর জন্ম 1882 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 1966 খ্রিস্টাব্দে। তিনি একজন প্রখ্যাত চিত্রশিল্পী। রবীন্দ্রনাথ প্রতিষ্ঠিত শান্তিনিকেতনের কলা ভবনের অধ্যক্ষ ছিলেন। তিনি ছিলেন ওরিয়েন্টাল আর্টের প্রবর্তক এবং ভারত বিখ্যাত শিল্পী। এরপরে যে টিকাটি দেওয়া আছে ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ হলো প্রাকৃতিক দৃশ্য অঙ্কন। তোমরা যেমন ছবি আঁকো না প্রকৃতির ছবি, সেই রকম ল্যান্ডস্কেপ হলো প্রাকৃতিক দৃশ্য অঙ্কন। আচার্য নন্দলাল বসু অতি সাধারণ প্রকৃতির ছবি আঁকানো শেখাতে এবং আঁকতে বেশি পছন্দ করতেন। সেই বাস্তব ধারাটি সযত্নে ধরে রাখতে পেরেছিলেন রামকিঙ্কর বেইজ। এরপর 6 দাগে কিছু প্রশ্ন আছে, তোমরা উত্তরগুলো জেনে নাও। এর আগে বলছি যে চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আরও ভিডিও পেতে তোমরা সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের। দেখো 6-1 ভিজুয়াল আর্টে আমার প্রথম বর্ণপরিচয়। শিল্পী রামকিঙ্করের ছবির সঙ্গে প্রথম বর্ণপরিচয় হয়েছিল কিভাবে? খুব সংক্ষেপে ছোট করে উত্তর লেখা আছে যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। শৈশবেই শিল্পী রামকিঙ্কর তার বাড়ির দেওয়ালে নানা দেবদেবীর ছবি দেখে আঁকতেন। তখন থেকেই তার ছবি ভালো লাগতো। তিনি সেই সব দেখতেন আর কপি করতেন। এটাই তার ছবির সাথে প্রথম পরিচয়। 2 প্রশ্ন কি? জেনারেল লাইব্রেরির উপরতলায় কলাভবনে নিয়ে গেলেন। কে কাকে নিয়ে গিয়েছিলেন? তারপর কি ঘটেছিল? রামানন্দ চট্টোপাধ্যায় শিল্পী রামকিঙ্করকে নিয়ে গিয়েছিলেন। সেখানে শান্তিনিকেতনের জেনারেল লাইব্রেরির উপরতলায় কলাভবনে রামানন্দ চট্টোপাধ্যায় রামকিঙ্করের সঙ্গে আচার্য নন্দলাল বসুর পরিচয় করিয়ে দেন। 3 প্রশ্ন, যতদূর মনে হচ্ছে গার্ল অ্যান্ড দ্য ডগ কার উক্তি? গার্ল অ্যান্ড দ্য ডগ কিসের নাম? তিনি কিভাবে এ ধরনের কাজ শিখেছিলেন? উক্তিটি শিল্পী রামকিঙ্কর বেইজের। গার্ল অ্যান্ড দ্য ডগ একটি তৈলচিত্রের নাম। একদিন তিনি দোকানে গিয়ে বললেন, অয়েল পেন্টিং করব, কী রং আছে আর কিভাবে করতে হয় দেখান। দোকানদার তখন তাকে বললেন, এই তুলি, এই টিউবের রং আর এই পাত্রে তেল আছে, ডুবিয়ে নিয়ে রং করুন। এইভাবে তিনি একজন দোকানির কথা শুনে এই ধরনের আঁকা শিখেছিলেন। খুব সহজ ব্যাপার। প্রশ্নের উত্তরগুলো লেখা, শুধু তোমরা প্র্যাকটিস করে যাও। দেখো 4 প্রশ্ন কি আছে? এই সাদামাটা সুরটা আমাকে ভীষণভাবে টানে। কাকে টানে? সাদামাটা সুর বলতে তিনি কি বুঝিয়েছেন? তাকে এই সুর টানে কেন? রামকিঙ্কর বেইজকে টানে। সাদামাটা সুর বলতে লেখক নন্দলাল বসুর ছবি আঁকার সাদামাটার কথা বুঝিয়েছেন। এবং লাস্ট পার্টের উত্তর, নন্দলাল বসুর আঁকা প্রায় সমস্ত ছবির বিষয় বা ব্যাকগ্রাউন্ড ছিল কি? খুব সাদামাটা। সাধারণ চরিত্র, কমন ল্যান্ডস্কেপ, গ্রামের সম্পূর্ণ চরিত্র নিয়েই ছিল তার ছবি। এই সাদামাটা ধরনটাই লেখককে প্রভাবিত করেছিল। শিল্পী এবং লেখক রামকিঙ্করের ছবি বা মূর্তির অধিকাংশ ক্যারেক্টারই যে খুব সাধারণ, তাই তাকে এই সুর টানত। তাহলে এই হলো তোমাদের সম্পূর্ণ অনুশীলনীর প্রশ্নোত্তর। তোমরা খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়ো এবং দেখো আর পরীক্ষার জন্য প্রস্তুত হও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের। ভালো থেকো, টাটা।